নমস্কার। মমতার শপথ অনুষ্ঠান নিয়ে আমি পিউ রয়েছি আপনার সঙ্গে ঠিক সন্ধ্যে 7টায়। আজই শপথ নিলেন 42 জন মন্ত্রী। এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন একেবারে মন্ত্রিসভায় এবারে নতুন মুখ লক্ষ্মীরতন শুক্লা। মাত্র কয়েক মাস আগে রাজনীতিতে আসা, তারপর ভোটে জেতা এবং মন্ত্রিত্ব পেয়ে যাওয়া। কংগ্রাচুলেশনস, তোমার থেকে অনেক কিছু শোনার আছে লক্ষ্মী। কিন্তু তার আগে আমাদের দর্শকদের একবার আজ সারাদিন যেভাবে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে একটা নজিরবিহীন নিরাপত্তা এবং অনুষ্ঠানের মধ্যে দিয়ে শপথ গ্রহণ শেষ করলো দ্বিতীয়বার তৃণমূলের মন্ত্রিসভা, আসুন দেখা যাক সেদিকে নজর দিয়ে একবার। 5 বছর আগে প্রথা অনুযায়ী রাজভবনে শপথ নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার শপথ নিলেন রেড রোডে খোলা মঞ্চে। যে বিধি ধারা স্থাপিত। কালীঘাট থেকে রওনা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জাতীয় সঙ্গীতে শুরু হলো অনুষ্ঠান। 12টা 45 মিনিটে মুখ্যমন্ত্রী পদে দ্বিতীয়বারের জন্য শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতের সংবিধানের প্রতি আমি অকপট শ্রদ্ধা ও নিষ্ঠা পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করিয়া চলিব। পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্যসমূহ শ্রদ্ধাপূর্বক এবং শুদ্ধান্তকরণে নির্বাহ করিব। মুখ্যমন্ত্রী সহ 42 জন মন্ত্রীকে একে একে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। মুখ্যমন্ত্রী বাদে 28 জন পূর্ণমন্ত্রী এদিন শপথ নেন। শপথ নেন 5 জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং 8 জন প্রতিমন্ত্রী। আধ ঘন্টা ধরে চলে শপথ গ্রহণ অনুষ্ঠান। সময় বাঁচানোর জন্য মন্ত্রীরা যৌথভাবে দফায় দফায় পদ ও মন্ত্রগুপ্তির শপথ বাক্য পাঠ করেন। মোট 10 দফায় শপথ নেন মুখ্যমন্ত্রী সহ 42 জন মন্ত্রী। সাধারণ মানুষের ভিড় তো ছিলই। মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথে উপস্থিত ছিলেন প্রায় 1200 বিশিষ্ট অতিথি। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলি ও বাবুল সুপ্রিয় এবং 3 মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব, নীতিশ কুমার, অরবিন্দ কেজরিওয়াল। লালু প্রসাদ যাদব, ফারুক আবদুল্লাহ এবং করুণানিধির মেয়ে কানি মজিও ছিলেন শপথ গ্রহণ অনুষ্ঠানে। এসেছিলেন এসএল গ্রুপের চেয়ারম্যান ডক্টর সুভাষ চন্দ্র, ছিলেন হর্ষ নেউটিয়া, সঞ্জীব গোয়েঙ্কা, সঞ্জয় বুধিয়ার মতো শিল্পপতিরা। মমতার শপথে হাজির ছিল টলিউডও। স্বাধীনতার পর 1947 সালে রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী প্রফুল্ল ঘোষ রাজভবনে শপথ নেন। সেই থেকে রাজভবনে শপথ নেওয়াই চালু প্রথা। 1957 দার্জিলিং এ শপথ নিয়েছিলেন বিধানচন্দ্র রায়। 77 প্রথম বামফ্রন্ট সরকার গঠিত হওয়ার সময় প্রথা ভেঙে মহাকরণের বাইরে শপথ নেন জ্যোতি বসু। এবার চলতি প্রথার বাইরে গিয়ে রাজ্য মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান রেড রোডে নিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ক্যামেরায় দেবজ্যোতি দত্ত, দীপঙ্কর দাশগুপ্ত, মিন্টু বসাকের সঙ্গে কমলাক্ষ ভট্টাচার্য, শ্রেয়সী গঙ্গোপাধ্যায় এবং কমলিকা সেনগুপ্তর রিপোর্ট 24 ঘন্টা। মন্ত্রিসভা গঠন শেষ, দফতর বন্টনের কাজও হয়ে গিয়েছে। এবার দায়িত্ব পালনের পালা শুরু। লক্ষ্মীরতন আমার সঙ্গে রয়েছে। ক্রীড়া দফতরের প্রতিমন্ত্রী হয়েছে লক্ষ্মীরতন শুক্লা। কিরকম লাগছে সবার আগে বলো? মাত্র 3 মাস আগে পলিটিক্সে এলে, তারপরে মন্ত্রিত্ব পর্যন্ত পৌঁছানো, এই জার্নিটা খুব শর্ট কিন্তু খুব এক্সাইটিং। না ঠিক আছে, খুব ভালো লাগছে। অবভিয়াসলি আমরা যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের ম্যাডাম যেভাবে কাজ করেছেন লাস্ট 5 বছরে, আমি আগেও বলেছিলাম কি সকাল 6টা থেকে নিয়ে রাত্রির 12টা 1টা পর্যন্ত যিনি কাজ করেন ওনারই এটা জয়। আর খুব ভালো লাগবে কি মানুষের জন্য যেভাবে উনি কাজ করে এসেছেন, আমরাও সুযোগ পেয়েছি কি মানুষের জন্য কাজ করার। আর যেভাবে ক্রিকেট ময়দানে এফর্ট দিয়ে খেলেছি, স্পোর্টস একটা লেভেল পর্যন্ত খেলেছি, এখানেও পুরো চেষ্টা করব কি যেভাবে ম্যাডাম যেভাবে কাজ করেছেন ওই কাজটা ওনার পথ দেখেই যেভাবে উনি কাজ করেছেন আমরাও ওরকম কাজ করার চেষ্টা করতে পারি। অ্যাটলিস্ট ম্যাডামের সঙ্গে কথা হলো আজ কথা হয়েছে ম্যাডাম? হ্যাঁ, কথা হয়েছে, হ্যালো হয়েছে। বলে কিছু বিশেষ কিছু না, বলে মন লাগিয়ে কাজ করো, সবকিছু শেখো, এই আর কি। তো তোমার কোথাও একটু কি ভয় করছে না? একদম অন্য একটা এরিনা থেকে তুমি পলিটিক্সের এরিনায় ঢুকলে এত গুরু দায়িত্ব নিয়ে, কোথাও ভয়, টেনশন? দেখো, আমি অবভিয়াসলি এটা বলবো না কি দায়িত্ব আগেও ছিল। আমি যে স্পোর্টসে ছিলাম ওখানে রোজ দায়িত্ব নিতে হতো, এখানেও সেম দায়িত্ব। দেখো, রেসপন্সিবিলিটি আর দায়িত্ব আর ভয় এটা তুমি যেভাবে নিতে পারো, যদি তুমি পজিটিভিটি নিতে পারো এটা পজিটিভ, যদি তুমি নেগেটিভিটি নিতে পারো এটা নেগেটিভ। তো আমার মনে হয় কি সবাইকে পজিটিভিটিতে নেওয়া চলতে হবে। বিকজ চাপ তত বছর থাকবে যত বছর আপনি এই পৃথিবীতে থাকবেন। তো চাপকে আমার মনে হয় এনজয় করা উচিত, আর এনজয় করা উচিত মানে কাজকে এনজয় করা। যেরকম আমাদের মুখ্যমন্ত্রী ম্যাডাম যেভাবে কাজকে এনজয় করেন, এই জন্য এত ভালো কাজ করতে পারেন। আমরা খেলা এনজয় করতাম বলে খেলতাম। সো এই কাজটাও যে দায়িত্ব দিয়েছেন এটাও এনজয় করতে হবে আর খুব মন লাগিয়ে কাজ করতে হবে। তবুও দেখো, খেলার মাঠে তুমি একা পারফর্ম করবে, তোমার পারফরমেন্স কাউন্ট হবে।
এখানে তোমার পারফরমেন্সের বিচার করবেন জনতা। তুমি যে কেন্দ্র থেকে জিতেছো এবং রাজ্যের, গোটা রাজ্যের ক্রীড়া দপ্তরের দায়িত্ব তোমার উপর, প্রতিমন্ত্রী হলেও তো তোমাকে অনেকটা দায়িত্ব সামলাতে হবে। তো সেই মার্কশিটটা যখন গোটা বাংলার মানুষ দেবে, তো সেই জায়গাটা মনে হচ্ছে না কোনো প্ল্যানিং, কোনো প্রিপারেশন, এগুলো তো কিছুই নেই তোমার পলিটিক্স? না দেখো, প্ল্যানিং আর প্রিপারেশন আমার মনে হয় কি হয়ে যায়। আর যেটা তুমি বললে কি এক্সপেকটেশন, আমি সবসময় পারফরমেন্সে বিশ্বাস করি আর হার্ডওয়ার্কে বিশ্বাস করি। আমার কাজ ছিল, আমি যখন ইলেকশনে লড়ছিলাম আমাকে অনেক লোক জিজ্ঞেস করছিল কি তোমার কি হতে পারে, তুমি জিতবে কি তুমি জিতবে না। আমি একটাই কথা বলেছিলাম কি আমি দম লাগিয়ে খেটেছি, ফোকাস করেছি নিজের কাজে, যে কাজটা আমাকে ম্যাডাম দিয়েছিলেন ওই কাজে ফোকাস করছি। বলেছিলেন লোকের কাছে যাও, ডোর টু ডোর যাও, যত লোকের সাথে তুমি কানেক্ট হতে পারো তত ভালো। ওই কাজটাই করেছি আর ওই কাজটার এখানেও সেম কাজই করব, কি লোকেদের কাছে পৌঁছানোর চেষ্টা করবো। আবার ওইটাই দেখো, খুব একটা আমার মনে হয় না মার্কশিট তো লোকেরা আপনাকে দেবেই, কি অনেকজন ভালো বলবে অনেকজন খারাপ বলবে, সেটা দেখো চলতেই থাকবে। বাট এন্ড অফ ডে তোমার জব স্যাটিসফ্যাকশন, তুমি রাত্রিরে ঘুমানোর পর তুমি তোমার মনে না হয় কি আমার এই কাজটা হয়তো আরও একটু এফর্ট লাগানো হলে আরও ভালো হতো। সো আমার মনে হয় লাইফে এই জিনিসটাই যেটা আমার তার আগে দরকার আছে, এই লিঙ্কটা যেন মিসিং না হয়, কি আরও এফর্ট লাগাতো। এইটা আমাকে রাত্রির বেলা না ভাবতে হয় কি আরও একটু পুশ করতে পারতাম। সো ওইটা পুরো করার চেষ্টা করবো। আর তুমি প্লেয়ার থাকাকালীন নিশ্চয়ই ক্রীড়া জগৎ সম্পর্কে অনেক কিছু ভেবেছো, ক্রিকেটের ক্ষেত্রেই এটা হলে ভালো হতো, ওই জিনিসটা মিসিং রয়েছে, আরেকটু এটার প্রয়োজন ছিল। এবার তোমার হাতে ক্ষমতা রয়েছে সেগুলো ইমপ্লিমেন্ট করার, কোনো প্ল্যানিং এর মধ্যেই? না, প্ল্যানিং তো বহু বছর ধরে করে আসছি, কি কিভাবে স্পোর্টসকে, অল দ্য স্পোর্টসকে কিভাবে, দেখো আজকে আমি এই ফিল্ডে এসেছি বলে না, আমি লাস্ট 6-7 বছর ধরে সুইমিং বলো অনেক স্পোর্টসকে আমি ইন্ডিভিজুয়ালি হেল্প করেছি, লোকেদেরকে বলে করিয়েছি, যতটা পেরেছি ততটা করেছি। বাট আমার একটা আছে কি অ্যাথলিট যে ব্যাপারটা আছে, যেখান থেকে সব কটা গেম তুমি অ্যাথলিট ভালো হলে তুমি ক্রিকেটও খেলতে পারো। যেরকম সাউথ আফ্রিকার ডিভিলিয়ার্স, ও কিন্তু খুব ভালো অ্যাথলিট, ও কিন্তু সব স্পোর্টস খেলে। তো আমাদের গার্জিয়ানদের এটা কিন্তু খুব মাথায় রাখতে হবে কি আমি ফট করে ক্রিকেটে দিয়ে দিলাম, ফট করে ফুটবলে দিয়ে দিলাম। আমার মনে হয় বাচ্চাদেরকে আগে অ্যাথলিটে দেওয়া উচিত। অ্যাথলিট, যদি তুমি ভালো অ্যাথলিট হও, যদি তুমি ভালো ফিট হও, তাহলে তুমি যে কোনো গেম অ্যাডপ্ট করতে পারো, যেটা ক্রিকেট হোক, ফুটবল হোক, হকি হোক, সুইমিং হোক, যে কোনো, মানে অল স্পোর্টসের কথা বলছি। সো আমার মনে হয় কি অ্যাথলিটটাকে আমরা অনেক সময় ইগনোর করি। বিং এ গার্জিয়ান, কি আমার ছেলে ক্রিকেটার হবে, আইপিএল এখন চলে এসেছে, ফুটবলার হবে, আই লিগ খেলবে। সেটার একটা কারণ তো এখানে লাইমলাইট কম, টাকা কম। না, আমার মনে হয় কি আমরা যখন খেলা আরম্ভ করেছিলাম বা আমার আগে যারা খেলা আরম্ভ করেছিল, ওই সময় তো কিছু টাকা ছিল না। দেখো, যদি তুমি টাকার পেছনে যাও কোনোদিন তুমি টাকা ঠিক পাও না। হার্ড ওয়ার্কস অলওয়েজ পেজ। সো আমার মনে হয় কি এইটাই একটা বার্তা আছে সবার জন্য, যে যারা শুনছে, কি এটা লেকচার নয়, এটা বুদ্ধি নয়, কিন্তু খুব বেসিক জিনিস যেটা আমরা অ্যাজ এ গার্জিয়ান আমরা কিন্তু এটা মিস করি, কি আমরা বড় স্পোর্টসের দিকে বাচ্চাদেরকে আগে ঠেলি, আর আমরা যে বেসিক রুট যেটা থাকে। এক্স্যাক্টলি। তো মন্ত্রী হিসেবে তুমি চেষ্টা করবে অ্যাথলিটটাকে আরো বেশি করে যাতে এন্ডোর্স করা যায়, হেল্প করা যায়। ডেফিনেটলি। আমি আবার আসবো তোমার সঙ্গে কথায়। লক্ষ্মীরতন যেমন নতুন মুখ, তেমনি আজ মন্ত্রিসভায় আরো একটা নতুন মুখ, যিনি তৃণমূলের প্রথম বিধায়ক হয়েছিলেন 1998 সালে, শোভনদেব চট্টোপাধ্যায়। কথা বলেছেন 24 ঘন্টার সঙ্গে মন্ত্রী হওয়ার পর, শুনুন। দুবার মেয়র পদে তিনি আসীন হয়েছেন, কিন্তু এবারই প্রথম বিধায়ক হওয়ার পর মন্ত্রিত্বের দায়িত্ব তার কাঁধে। প্রথমে আমাদের তরফ থেকে 24 ঘন্টার পক্ষ থেকে আপনাকে অসংখ্য অভিনন্দন। এটা সত্যিই আজকে এক ঐতিহাসিক দিন, যে কলকাতা পৌরসভার মেয়র অবস্থায় থেকে আজকে মমতাদি যে মন্ত্রিসভা, মমতাদি মুখ্যমন্ত্রীর দায়িত্বে, সেই মন্ত্রিসভায় আমি একজন মন্ত্রী হিসেবে শপথ নিয়েছি। অনেকেই প্রশ্ন তুলছেন যে আপনি দুটোই বিশাল দায়িত্ব, একদিকে যেমন কলকাতা শহরের মতো একটা গোটা শহরের দায়িত্ব আপনার ঘাড়ে রয়েছে, অপরদিকে গোটা পশ্চিমবঙ্গের কোনো একটা দপ্তরের দায়িত্ব আপনার কাঁধে আসতে চলেছে। এই দুটো দপ্তরকে আপনি সমান তালে সামলাতে পারবেন? কিভাবে সামাল দেবেন, আপনি কিভাবে ভেবেছেন? দেখুন, যে যার মতন ব্যাখ্যা করতে পারেন, কিন্তু ভেবেছেন যে জীবনী শক্তি মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে সামনে দেখে স্মরণ করলে কোনো দায়িত্ব নয়, কারণ সেটাকে দায়িত্বশীলতার সঙ্গে পরিচালনা করতে হয়। কার প্রতি আপনি সবচেয়ে বেশি কৃতজ্ঞ এই আজকে গুরু দায়িত্ব পাওয়ার জন্য? কার প্রতি? মানে এক এবং ছোট্টবেলায় আমার 21 বছর বয়স, আমি বুঝতেও পারিনি, বললো তোমাকে কলকাতা পুরসভায় কন্টেস্ট করতে হবে, একটা ছাত্র পরিষদের ছেলে কন্টেস্ট করবে, সেটা তুমি। সেই পথ চলা শুরু
বহু সমালোচনা শুনতে হয়েছিল, কিন্তু সেই নির্বাচন আমি তৈরি পার করি। মেয়র পরিষদের দায়িত্ব সবার সঙ্গে আলোচনা হচ্ছে, বলল কানুনকে মেয়র পরিষদের দায়িত্ব, আমার ডাকনাম, আমার জল দপ্তরের দায়িত্ব দিয়েছিল। আমি দেখেছিলাম যে আমাকে নিয়ে গিয়ে পশ্চিমবাংলার বিধায়ক করে দিয়েছিলেন। আমি দেখেছি যে কলকাতা পুরসভার মেয়রের দায়িত্ব দিলেন। আমি দেখলাম আবার গতকালকে আমি জানতামই না কিছু, আমি টেলিভিশনে দেখছিলাম কারা মন্ত্রিসভায় শপথ নেবে, আর সত্যি মমতাদির কথা মনে পড়ে গেল। মমতাদি 1991 সালে যখন যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী, তখন কিন্তু মমতাদি 10 নম্বর জনপথে গেছেন, আমি এআইসিসিতে দেখছিলাম, সেখানে দেখলাম দিদির নাম ঘোষণা হলো। আর আমি গতকালকে আরেকটা জায়গায় বাজারের মধ্যে ঘুরে বেড়াচ্ছিলাম, আজকালকে তো মোবাইল আর ল্যাপটপে চলে আসে, সেখানে দেখলাম আমার নাম ঘোষণা হচ্ছে। 35 বছর আগে কাউন্সিলর হিসেবে যার কাঁধে দায়ভার দিতে পেরেছিলেন এবং ভরসা রাখতে পেরেছিলেন, আজ তার কাঁধেই গোটা কলকাতা শহর, এমনকি মন্ত্রিত্বের দায়িত্ব দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই মনে করছেন মেয়র শোভন চট্টোপাধ্যায়। 24 ঘন্টার জন্য অরিন মুখার্জির সঙ্গে দেবারতী ঘোষ, কলকাতা।